পশ্চিমবঙ্গের রাজনীতি যেন হঠাৎ করেই এক ভয়ঙ্কর অনিশ্চয়তার অন্ধকার গহ্বরে ঢুকে পড়েছে। ভোটের ফলাফল ঘোষণার পর থেকে কলকাতার আকাশে যে উত্তেজনা, ক্ষোভ, আতঙ্ক আর ষড়যন্ত্রের গন্ধ ভাসছে, তা শুধু একটি রাজ্যের ক্ষমতা পরিবর্তনের গল্প নয়, বরং ভারতের গণতন্ত্র, সংবিধান এবং নির্বাচনী ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা নিয়ে এক বিস্ফোরক প্রশ্নচিহ্ন হয়ে দাঁড়িয়েছে। বাংলার রাস্তাঘাট, চায়ের দোকান, বিশ্ববিদ্যালয়ের আড্ডা থেকে শুরু করে দিল্লির রাজনৈতিক করিডর পর্যন্ত এখন একটাই আলোচনা: এই নির্বাচন কি সত্যিই জনগণের ভোটে হয়েছে, নাকি অদৃশ্য কোনো শক্তি ফলাফলকে নিজেদের মতো সাজিয়ে নিয়েছে? এই প্রশ্নকে আরও জোরালো করে তুলেছে তৃণমূল কংগ্রেসের অভিযোগ। মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ঘনিষ্ঠ নেতারা দাবি করছেন, পশ্চিমবঙ্গে শুধু ভোট হয়নি, বরং অত্যন্ত পরিকল্পিতভাবে একটি নির্বাচনী অপারেশন পরিচালনা করা হয়েছে। তাদের অভিযোগ, নির্বাচন কমিশনের নিরপেক্ষতা পুরোপুরি ভেঙে পড়েছে এবং বিজেপিকে ক্ষমতায় আনতেই প্রশাসনিক কাঠামো ব্যবহার করা হয়েছে। অভিযোগ এতটাই গুরুতর যে অনেকেই বলছেন, যদি এসব সত্য প্রমাণিত হয়, তাহলে তা হবে ভারতের ইতিহাসের সবচেয়ে বড় সাংবিধানিক কেলেঙ্কারিগুলোর একটি। সবকিছুর সূত্রপাত ঘটে ফলাফল প্রকাশের পরপরই। বিজেপির শিবিরে তখন বিজয় উল্লাস। দিল্লিতে মোদি শাহ ঘনিষ্ঠ নেতারা একের পর এক বিজয় বার্তা দিচ্ছেন। কলকাতায় বিজেপি কর্মীরা রাস্তায় নেমে মিছিল করছে। শুভেন্দু অধিকারীকে ঘিরে তৈরি হয়েছে নতুন ক্ষমতার আবহ। কিন্তু ঠিক সেই সময় কালীঘাটের ভেতরে একেবারে ভিন্ন চিত্র। সেখানে তৃণমূল নেতারা জরুরি বৈঠকে বসেছেন। বাইরে উদ্বিগ্ন কর্মীদের ভিড়, আর ভেতরে মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক রাজনৈতিক হিসাব কষছেন। যারা ভেবেছিলেন পরাজয়ের পর তিনি নীরবে পদত্যাগ করবেন, তারা খুব দ্রুতই বুঝে গেলেন মমতা এত সহজে ময়দান ছাড়ার মানুষ নন। বরং তিনি এমন এক রাজনৈতিক লড়াইয়ের ঘোষণা দিলেন যা মুহূর্তেই পুরো ভারতের আলোচনার কেন্দ্রে চলে আসে। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, এই ফলাফল তিনি মানছেন না। তার ভাষায়, জনগণ হারেনি, গণতন্ত্রকে হারানো হয়েছে। তিনি অভিযোগ করলেন, ইভিএম থেকে শুরু করে নির্বাচন কমিশনের ভূমিকা সবকিছুতেই ছিল গভীর কারচুপির ছাপ। এই পরিস্থিতিকে আরও বিস্ফোরক করে তোলে রাহুল গান্ধীর বক্তব্য। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার পোস্ট যেন আগুনে ঘি ঢেলে দেয়। তিনি সরাসরি নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন এবং দাবি করেন, ভারতের নির্বাচনী ব্যবস্থা ক্রমশ একটি দলের নিয়ন্ত্রণে চলে যাচ্ছে। রাহুলের এই অবস্থান তৃণমূলকে আরও সাহসী করে তোলে, কারণ এতদিন যেটি কেবল মমতার অভিযোগ বলে মনে হচ্ছিল, তা এখন জাতীয় বিরোধী রাজনীতির একটি সম্মিলিত অবস্থানে পরিণত হতে শুরু করে। ভারতের রাজনৈতিক ইতিহাসে নির্বাচন নিয়ে বিতর্ক নতুন নয়, কিন্তু এবারের পরিস্থিতি আলাদা। কারণ এখানে শুধু ফলাফল নিয়ে অসন্তোষ নেই, বরং পুরো নির্বাচনী কাঠামোর বৈধতা নিয়েই প্রশ্ন উঠছে। বিরোধীদের দাবি, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, হরিয়ানার পর এবার পশ্চিমবঙ্গেও একই ধরনের কৌশল ব্যবহার করা হয়েছে। তারা অভিযোগ করছে, প্রশাসনিক প্রভাব, মিডিয়া নিয়ন্ত্রণ এবং প্রযুক্তিগত ম্যানিপুলেশনের মাধ্যমে ভোটের প্রকৃত রায় বদলে দেওয়া হয়েছে। অন্যদিকে বিজেপি এসব অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। তাদের দাবি, পশ্চিমবঙ্গের মানুষ তৃণমূলের দুর্নীতি, রাজনৈতিক সহিংসতা এবং স্বজনপ্রীতিতে অতিষ্ঠ হয়ে পরিবর্তনের পক্ষে রায় দিয়েছে। বিজেপি নেতাদের মতে, পরাজয় মেনে নিতে না পেরেই এখন তৃণমূল গণতন্ত্র বাঁচানোর নাটক করছে। শুভেন্দু অধিকারীও একাধিক বক্তব্যে বলেছেন, জনগণ মমতাকে প্রত্যাখ্যান করেছে, এখন আদালত আর ষড়যন্ত্রের গল্প বলে লাভ হবে না। কিন্তু পরিস্থিতি এত সহজ ছিল না, কারণ নির্বাচন পরবর্তী পশ্চিমবঙ্গ দ্রুত অস্থির হয়ে উঠতে শুরু করে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সহিংসতার খবর আসতে থাকে। কোথাও তৃণমূল অফিসে হামলা, কোথাও বিজেপি কর্মীদের ওপর আক্রমণ, কোথাও আবার সংখ্যালঘু এলাকায় উত্তেজনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে আগুন লাগানো দোকান, ভাঙচুর হওয়া বাড়িঘর এবং আতঙ্কে পালিয়ে যাওয়া মানুষের ভিডিও। সত্য মিথ্যা মিলিয়ে পরিস্থিতি এমন জটিল হয়ে ওঠে যে সাধারণ মানুষই বুঝতে পারছিল না কোন খবর বিশ্বাস করবে। এই অস্থিরতার মধ্যেই সামনে আসে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন: সংবিধান এখন কি বলছে? কারণ বিদায়ী সরকারের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও যদি মুখ্যমন্ত্রী পদত্যাগ না করেন, তাহলে কি হবে? ভারতীয় সংবিধানের বিভিন্ন অনুচ্ছেদ নিয়ে শুরু হয় তুমুল বিতর্ক। আইনি বিশেষজ্ঞরা টেলিভিশন স্টুডিওতে বসে ব্যাখ্যা দিতে শুরু করেন। কেউ বলছেন, সংখ্যাগরিষ্ঠতা না থাকলে সরকার টিকতে পারে না। আবার কেউ বলছেন, আদালতে মামলা চলমান থাকলে পরিস্থিতি জটিল হতে পারে। রাজ্যপালের ভূমিকাও হঠাৎ করে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, কারণ সংবিধান অনুযায়ী সরকার গঠনের আমন্ত্রণ জানানোর ক্ষমতা তার হাতে। কিন্তু যদি বিদায়ী মুখ্যমন্ত্রী ফলাফল চ্যালেঞ্জ করেন এবং আদালতে যান, তাহলে কি সঙ্গে সঙ্গে নতুন সরকার শপথ নিতে পারবে? এই প্রশ্নের উত্তর নিয়েই শুরু হয় রাজনৈতিক টানাপোড়েন।
মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠদের দাবি ছিল তাদের হাতে এমন কিছু তথ্য রয়েছে যা প্রমাণ করতে পারে নির্বাচনে ব্যাপক অনিয়ম হয়েছে। তারা আদালতে যাওয়ার প্রস্তুতি নিতে শুরু করে। শোনা যেতে থাকে নির্দিষ্ট কিছু আসনে ইভিএমের তথ্য, ভোটের হিসাব এবং গণনার প্রক্রিয়া নিয়ে বড় ধরনের অসঙ্গতি পাওয়া গেছে। যদিও এইসব অভিযোগের স্বাধীন প্রমাণ তখনও সামনে আসেনি, তবুও রাজনৈতিক উত্তেজনা এতটাই বেড়ে যায় যে অনেকেই আশঙ্কা করতে থাকেন পশ্চিমবঙ্গ হয়তো এক দীর্ঘ সাংবিধানিক অচলাবস্থার দিকে এগোচ্ছে। সবচেয়ে উদ্বেগজনক হয়ে ওঠে সাম্প্রদায়িক উত্তেজনার আশঙ্কা। পশ্চিমবঙ্গের মুসলিম জনগোষ্ঠীর একটি বড় অংশের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে, কারণ বিজেপির কিছু নেতার অতীত বক্তব্য এবং এনআরসি সিএএ ইস্যু নিয়ে তৈরি হওয়া বিতর্ক আবার সামনে চলে আসে। অনেকেই আশঙ্কা করতে থাকেন বিজেপি ক্ষমতায় এলে নাগরিকত্ব প্রশ্নে নতুন করে কঠোর নীতি নেওয়া হতে পারে। যদিও বিজেপি আনুষ্ঠানিকভাবে বলেছে তারা আইন মেনেই কাজ করবে, তারপরও গুজব এবং ভয়ের রাজনীতি সাধারণ মানুষের মনে গভীর প্রভাব ফেলতে শুরু করে। তৃণমূল এই আতঙ্ককে রাজনৈতিকভাবে ব্যবহার করছে এমন অভিযোগও ওঠে। বিজেপির দাবি মমতা ইচ্ছাকৃতভাবে মুসলিম ভোটারদের মধ্যে ভয় তৈরি করছেন যাতে তারা রাজপথে নেমে আসে। অন্যদিকে তৃণমূল বলছে তারা মানুষকে শুধু সতর্ক করছে, কারণ তাদের মতে বিজেপির দীর্ঘদিনের রাজনৈতিক কৌশলই হল ধর্মীয় মেরুকরণ। এই পরিস্থিতিতে ভারতের বিরোধী জোটও নতুন করে সক্রিয় হয়ে ওঠে। কংগ্রেস, সমাজবাদী পার্টি, ডিএমকে এবং আরও কয়েকটি দল পশ্চিমবঙ্গের ঘটনাকে গণতন্ত্রের জন্য বিপজ্জনক সংকেত বলে মন্তব্য করে। দিল্লিতে বিরোধী নেতাদের বৈঠক শুরু হয়। তারা নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে যৌথ অবস্থান নেওয়ার আলোচনা শুরু করে। অনেকেই বলছিলেন পশ্চিমবঙ্গ এখন শুধু একটি রাজ্যের নির্বাচন নয়, বরং ভারতের ভবিষ্যৎ রাজনৈতিক কাঠামোর প্রতীক হয়ে দাঁড়িয়েছে। এদিকে বিজেপিও পাল্টা শক্তি প্রদর্শনে নামে। তারা দাবি করে বিরোধীরা আসলে জনগণের রায় মানতে চাইছে না। বিজেপি সমর্থকরা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার শুরু করে পরাজিতরা ষড়যন্ত্রের গল্প বানাচ্ছে। মোদী সমর্থক অনেক বিশ্লেষক বলেন বিরোধীরা বারবার নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ তুললেও যখন জেতে তখন আর কোনো প্রশ্ন তোলে না। মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে এক অদ্ভুত দ্বৈতচিত্র তৈরি হয়। তার সমর্থকদের কাছে তিনি তখন গণতন্ত্র রক্ষার শেষ প্রতিরোধ। তারা বলছিলেন মমতা লড়াই না করলে বিজেপি পুরো রাজ্যকে নিয়ন্ত্রণে নিয়ে নেবে। অন্যদিকে সমালোচকরা তাকে ক্ষমতা আঁকড়ে থাকা নেতা হিসেবে তুলে ধরছিলেন। তাদের মতে পরাজয় মেনে নিতে না পেরেই তিনি সাংবিধানিক সংকট তৈরি করছেন। কিন্তু এটাও সত্য যে মমতা বন্দ্যোপাধ্যায় ভারতীয় রাজনীতির সবচেয়ে অভিজ্ঞ এবং আক্রমণাত্মক নেত্রীদের একজন। রাস্তায় আন্দোলন থেকে উঠে আসা এই নেত্রীকে কখনোই সহজে হার মানতে দেখা যায়নি। তিনি জানেন কিভাবে রাজনৈতিক সংঘাতকে জন আন্দোলনে রূপ দিতে হয়, আর সেই কারণেই তার প্রতিটি পদক্ষেপ তখন জাতীয় রাজনীতিতে বিশাল গুরুত্ব পাচ্ছিল। দিল্লির রাজনৈতিক বিশ্লেষকরা বলছিলেন যদি পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তাহলে ভারতের গণতন্ত্র বড় ধরনের পরীক্ষার মুখে পড়বে। কারণ এখানে শুধু একটি সরকারের প্রশ্ন নেই, বরং জনগণের ভোটের প্রতি আস্থা টিকিয়ে রাখার প্রশ্ন রয়েছে। যদি সাধারণ মানুষ বিশ্বাস করতে শুরু করে যে নির্বাচনের ফলাফল আগেই নির্ধারিত, তাহলে পুরো গণতান্ত্রিক কাঠামো দুর্বল হয়ে পড়বে। অন্যদিকে বিজেপির সমর্থকরা বলছিলেন এই ধরনের অভিযোগই আসলে গণতন্ত্রকে দুর্বল করে। তাদের মতে বারবার নির্বাচনী প্রতিষ্ঠানকে প্রশ্নবিদ্ধ করলে সাধারণ মানুষের মধ্যে অরাজকতা বাড়ে। তারা যুক্তি দিচ্ছিলেন নির্বাচন কমিশন ভারতের সাংবিধানিক প্রতিষ্ঠান এবং প্রমাণ ছাড়া তাকে অভিযুক্ত করা বিপজ্জনক। কিন্তু রাজনীতির বাস্তবতা হল বিশ্বাস একবার ভেঙে গেলে তা ফিরিয়ে আনা কঠিন। পশ্চিমবঙ্গের এই নির্বাচন সেই বিশ্বাসের সংকট